আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 25। রাত 11টা বেজে 4 মিনিট। রুমের জানালাটা খোলা। জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে পর্দাকে অদ্ভুতভাবে নাড়িয়ে দিচ্ছে। আরিফ একা বসে আছে রুমের কোণায় ছোট্ট সোফায়। তার হাতে ধরা একটা কাগজ, কোনো চিঠি না, কোনো স্ক্রিপ্টও না, কেবল একটা সাদা পৃষ্ঠা যেখানে কোনো কিছু লেখা হয়নি, কিন্তু মনের ভেতরে যেন হাজারো লাইন আঁকা। দরজাটা ভেতর থেকে বন্ধ। আলোটা আবছা। ঘরটা নিস্তব্ধ, ঠিক যেমন নিস্তব্ধ এখন আরিফের বুক। সে ধীরে ধীরে চোখ বন্ধ করল। আরিফের কণ্ঠস্বর কাঁপছে। একা একাই বলল, সবাই বলে ভালোবাসা সাহসী করে তোলে মানুষকে, কিন্তু কেউ কখনো বলে না ভালোবাসা মানুষকে ভয়ও দেখায়, অসহায় করে দেয়, চুপ করে দেয়। একটা দীর্ঘ নিঃশ্বাস নিল আরিফ। আবার একা একা আওড়ালো, আমি চিনি, আমি জানি সে কেমন। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এতটাই অবাক করে যার ব্যাখ্যা দিতে পারে না কেউ। আমি ভয় পাচ্ছি সেই বিস্ময়ের কাছে হেরে যেতে। সে জানালার বাইরে তাকালো। আকাশের আধো চাঁদ। চাঁদ ধীরে ধীরে মেঘের আড়ালে ঢুকে যাচ্ছে, ঠিক যেমন ওর নিজের মনের আলো, ভালোবাসার আলো আরেকটা অজানা পরীক্ষায় মেঘে ঢেকে যাচ্ছে। অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, সে জানে না, কিছুই জানে না, আর আমি সব জানি। তাও কিছু বলতে পারছি না, কিছু করা যাচ্ছে না, শুধু বসে থাকতে হচ্ছে অপেক্ষায়। একটা সিদ্ধান্তের, একটা মুহূর্তের, যেটা হয়তো আমার পুরো জীবনটাই বদলে দেবে। আরিফ উঠে দাঁড়ালো, ধীরে ধীরে আয়নার সামনে গেল, নিজের চোখের দিকে তাকালো, বিড়বিড় করে বলল, তুমি কি পারবে না মিম, আমার ভালোবাসার মান রাখতে? তার চোখে জল আসার মতো, কিন্তু সে চেপে রাখল। কাপা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, তুমি যদি না বোঝো তবে কি আমি হারিয়ে যাব? তুমি কি চিনবে না এই নীরব ভালোবাসাটাকে? ঘর জুড়ে তখনও নিস্তব্ধতা, শুধু জানালার পর্দা উড়ছে আর আরিফ একা দাঁড়িয়ে আছে হৃদয়ের এক বিশাল ঝড় নিয়ে, যা কেবল সে আর একজনই অনুভব করছে, আর সে হলো মিম। কিন্তু মিম জানেই না এই পুরো ঝড়ের কেন্দ্রবিন্দু সে নিজেই দাঁড়িয়ে। ধীরে ধীরে ঘড়ির কাঁটা এসে থামল রাত 12টায়। রুমের নিস্তব্ধতায় টিকতে না পেরে আরিফ বেরিয়ে পড়ল অন্ধকার রাত্রে অজানা গন্তব্যে। অন্যদিকে রাত 12টা পেরিয়ে গেছে। স্প্যারো ড্রিম হাউসের চারপাশ নিস্তব্ধ। সবাই ঘুমিয়ে পড়েছে। শুধু একটা ঘরে আলো জ্বলছে এখনো, মিমের ঘরে। চুপচাপ বিছানায় বসে আছে সে, চুল খোলা, মুখটা ফ্যাকাশে, চোখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে। তাকিয়ে আছে ড্রেসিং টেবিলের আয়নার দিকে। নিজেকে চিনতেই পারছে না। আজ সারাদিন কেবল হাসি মুখ দেখিয়েছে সবার সামনে। সবার সামনে নিজেকে সাজিয়েছে, নতুন জামা ট্রাই করেছে, কিন্তু একবারও কেউ হয়তো বুঝতে চায়নি মিম ঠিক আছে কিনা। সেদিন আরিফের এত কথা শুনেও মিম বেহায়ার মতো আজ সারাদিন কল ও মেসেজ দিয়েছে। আরিফ গত 2 দিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো সব থেকে অফলাইন, সিমটাও বন্ধ। তাও যদি একবার খোলে সে আশায় মিম কল দিয়েই গেছে বারবার, কিন্তু প্রতিবারই নিরাশ হয়ে ফোনটা রেখে দিয়েছে। মিম ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তার সিল্কি চুলগুলো আজ অযত্নে ছড়িয়ে পড়ে আছে সারা বিছানায়। চোখ তার ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখার দিকে। হৃদয় ভাঙা যন্ত্রণায় আজ সে কাতর। হঠাৎ করে মিম বিড়বিড় করে বলল, মুক্তি চাই, এই ভয়াবহ কষ্ট থেকে আমি মুক্তি চাই। তারপর কিছু একটা ভেবে বিছানা থেকে হঠাৎ করেই উঠে বসল। ধীরে ধীরে এগিয়ে গেল ড্রয়ারের কাছে। পুরনো একটা ছোট্ট নোটবুক বের করল। আরিফের দেওয়া প্রথম চিঠি এখনও রাখা আছে সেখানে। সেই চিঠির পাশে আজ লিখল সে, আমি হেরে যাচ্ছি আরিফ, তোমার চুপ করে থাকা আমার সহ্য হচ্ছে না আর। জানি না বিয়েটা কার সাথে হচ্ছে, জানি না তুমি কোথায়, শুধু জানি তুমি ছাড়া আমি কিছুই না। এই বিয়ে, এই আনন্দ, এই সাজ, সব যেন বিষ লাগছে। কেউ যদি জানতো আমি ভিতরে কতটা শেষ হয়ে গেছি। তারপর একটা সাদা পেজ ছিঁড়ে আলাদাভাবে লিখল, আব্বু আম্মু, আপনারা যদি এই চিঠিটা পড়েন তাহলে শুধু জানবেন
আমি কারো বিরুদ্ধে না, আমি শুধু আমার ভালোবাসার পক্ষে ছিলাম। আমি আর পারছি না। তারপর মিম দরজা খুলে সিঁড়ি দিয়ে নামলো। ধীরে ধীরে এগিয়ে গেল ডাইনিং টেবিলের দিকে। সেখান থেকে ফল কাটার ছুরি হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। তার হাত তীব্র গতিতে কাঁপছে। আরিফের কথা যতবার মনে পড়ছে ততবারই মনে হচ্ছে এই পৃথিবী ছেড়ে চলে যেতে। কিন্তু এত কষ্টের মাঝেও বারবার মনে পড়ছে মা, বাবা, বড় আব্বু, চাচু, বড় আম্মু, মামুনি ও ভাই বোনদের মুখ। হাতের কাঁপুনিতে হঠাৎ করেই ছুরিটা ছিটকে পড়ল ডাইনিং টেবিলের একটি গ্লাসের উপর। তৎক্ষণাৎ গ্লাসটি নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। ক্যাডা ক্যাডা ওইখানে? কুদ্দুস চাচার কণ্ঠস্বর শুনে মিমের ঘোর কাটল। হঠাৎ করেই ভাবল, কি করছিলাম আমি? এত বড় পাপ কি করে করতে চেয়েছিলাম? তৎক্ষণাৎ ড্রয়িং রুমের লাইটটা জ্বলে উঠল। মিমের বেহাল অবস্থা দেখে কুদ্দুস চাচা চিৎকার করে বলল, বড় কর্তা, ছোট কর্তা, আবির বাবা, তোমরা জলদি আহো, মিম মামুনির মাথা খারাপ হয়ে গেছে। কুদ্দুস চাচার চিৎকারে মুহূর্তেই নিচতলা থেকে দোতলার সকল রুমের লাইট জ্বলে উঠল। সবাই হন্তদন্ত হয়ে বাইরে বের হলো। মিমকে দেখে ছুটে গেল সবাই। সবাই সব জেনে গেছে। সবার এত প্রশ্ন। আরিফকে না পাওয়ার বেদনা, সব কিছু ভেবে মিম আর নিজেকে স্থির রাখতে পারল না। মুহূর্তেই লুটিয়ে পড়ল ফ্লোরে। তানভীর, আবির ছুটে গিয়ে মিমকে ধরল, কিন্তু তৎক্ষণাৎ ফ্লোরে পড়ে অজ্ঞান হয়ে গেছে। মেঘ তাড়াহুড়ো করে পানি নিয়ে আসলো। বন্যা সেই পানি ছিটিয়ে দিল মিমের মুখে। আলী আহম্মদ খান গম্ভীর মুখে বললেন, আবির, মিমকে উঠিয়ে সোফায় শুইয়ে দাও। আবির মিমের দিকে তাকায়। চেহারার মায়া, কিন্তু শান্ত। দীর্ঘ 1 ঘন্টা পর মিম ধীরে ধীরে চোখ খুলল। দেখল ও সোফায় শুয়ে আছে। পাশেই দাঁড়িয়ে আছে আবির, তানভীর, মেঘ, বন্যা। একটু দূরে পাগলের মতো বসে আছে তার মমতাময়ী মা আকলিমা খান। তাকে ঘিরে বসে আছে মালিহা খান ও হালিমা খান। আরেকটা বড় সোফাতে গম্ভীর মুখ নিয়ে বসে আছে আলী আহম্মদ খান ও মোজাম্মেল খান। মিম আস্তে আস্তে উঠে বসল। দেখল দূরে এক কোনায় অস্থির কিন্তু অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে আরিফ। আরিফকে দেখে মিম যেন ছটফট করে উঠল। আবির ধীরে ধীরে বলল, তোমার কিছু বলার আছে? মিম ফিসফিস করে বলে, ভাইয়া, আমি আর পারছি না। আর আমি আরিফকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমি সত্যিই ভালোবাসি ওকে। আমি কিছু করব না, কসম, কিন্তু প্লিজ আমাকে কোথাও পাঠিয়ে দিও না। বলতে বলতে মিমের কণ্ঠ যেন ভেঙে আসছে। আবির মিমের মাথায় হাত রাখে। চোখ ভিজে আসে তারও। তারপর বলল, তোমার কিছু প্রমাণ করার দরকার নেই মিম। তোমার বিয়েটা যার সাথে ঠিক হয়েছে তার নাম আরিফ। মিম থমকে যায়। চোখ বড় হয়ে যায়। ঠোঁট কাঁপে। কাঁপা কাঁপা ঠোঁটে বলে, কি বললে ভাইয়া? আবির হেসে বলে, তোমার ভালোবাসা আজ আমাদের জয় করলো। তুমি পেরেছো মিম, তুমি পেরেছো। মিম স্তব্ধ হয়ে বসে আছে। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু এই প্রথম সেই চোখে আনন্দের জল। তারপর মিম প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো আবিরের দিকে। আবির বুঝতে পেরে উঠে দাঁড়ালো। মেঘ পাশে এসে দাঁড়িয়ে আবিরের এক হাত ধরে বলল, আহিয়ার আব্বু, এবার তো অন্তত সবটা খুলে বলুন। আপনি আমাদের সবাইকে বলেছেন আপনারা যা করছেন মিমের ভালোর জন্যই করছেন। আপনাদের ভরসায় আমরা বিয়ের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু এবার সব কিছু জানতে ইচ্ছে হচ্ছে। দয়া করে আমাদের সব কিছু স্পষ্ট করে বলুন। আবির আস্তে ধীরে বলা শুরু করলো। 1 সপ্তাহ আগে ফ্ল্যাশব্যাক। সময় 25 জুন বিকেল 5টা। আলী আহম্মদ খানের অফিসে কনফারেন্স রুম। রুমের মধ্যে বসে আছে 3 কর্তা, আলী আহম্মদ খান, মোজাম্মেল খান আর ইকবাল খান। আর তাদের সামনে বসে আছে আবির ও তানভীর। আরেক কোনায় দাঁড়িয়ে আছে এক তরুণ, চোখে ভয় তবুও সাহসী। সে হলো আরিফ। হাতি বাতির নিচে আলোটা কিছুটা ম্লান। রুমে তৈরি হয়েছে একটা থমথমে পরিবেশ। আলী আহম্মদ খান ধীর গলায় বললেন, তুমি বলছো তুমি আর মিম 5 বছর ধরে একসাথে আছো? আরিফ মাথা নিচু করে বলল, জি মামা, আমি ওকে ভালোবাসি। আজ না, অনেক দিন ধরে। আমি ওকে হারাতে চাই না। আলী আহম্মদ খান মুখ শক্ত করে বললেন, ভালোবাসা অনেকেরই দাবি করে, কিন্তু দায়িত্ব নিতে পারা, কষ্টের দিনে পাশে থাকা, চুপ করে থেকেও ভালোবাসা বুঝতে পারা, এসব কিছু তুমি জানো আরিফ? আরিফ মাথা তুলল, সাহসের সঙ্গে বলল, আমি জানি।
আর মিমের মুখে কিছু না শুনেও আমি তার চোখের সেই ভালোবাসা প্রতিদিনই দেখেছি। তখনই আবির বলল, আব্বু, আমি বলছি আরিফ সত্যিই মিমকে ভালোবাসে। আরিফের হাতে মিমকে তুলে দিলে আমাদের মিম ভালো থাকবে। আলী আহমদ খান শক্ত কণ্ঠে বললেন, তুমি চুপ থাকো। খান বাড়ির 5 ছেলে মেয়ের, খান বাড়ির 5 রত্ন। এই রত্ন আমি যার তার হাতে তুলে দিতে পারি না। আমার 5 রত্নের মধ্যে একজন হলো মেঘ। আর তুমি নিজেই জানো কত কঠিন পরীক্ষার পর আমি তাকে তোমার হাতে তুলে দিয়েছি। আমি সর্বদাই তাদের সুখ নিশ্চিত করতে চাই। আবির থমথমে মুখে ইকবাল খানের দিকে তাকালো। এবার ইকবাল খান মুখ খুলে বললেন, দেখ আবির, মেয়েটা আমার হতে পারে, কিন্তু সকল সিদ্ধান্ত নেওয়ার অধিকার ভাইজানের। তাই আমি তার বিরুদ্ধে যেতে পারবো না। ভাইজান যেভাবে চায় সেভাবেই সব কিছু হবে। আবির হতাশ দৃষ্টিতে আলী আহমদ খানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কি চান আব্বু? দুটো ভালোবাসার মানুষ আলাদা হয়ে যাক? আলী আহমদ খান বললেন, যদি সত্যি সত্যি দুজন দুজনকে ভালোবাসে তাহলে তারা কখনোই আলাদা হবে না। মিম ছোট মানুষ, হতে পারে এটা তার আবেগ। তাছাড়া আরিফ মিমের যোগ্য কিনা তা নিয়েও আমার মনে প্রশ্ন থেকে যায়। আলী আহমদ খানের কথা শুনে আবির বলল, মানে আপনি কি বলতে চান দয়া করে স্পষ্ট করে বলুন। আলী আহমদ খান বললেন, ওদের দুজনকে ভালোবাসার পরীক্ষা দিতে হবে। আবির ভ্রু কুঁচকে জবাব দিল, আব্বু, ভালোবাসা কি পরীক্ষা দিয়ে প্রমাণ করা যায়? ভালোবাসা হলো মনের ব্যাপার। আলী আহমদ খান বললেন, ওরা দুজন দুজনকে যদি সত্যিকারের ভালোবেসে থাকে তাহলে তোমার এত ভয় কিসের? এসব শুনে পাশ থেকে আরিফ বলে উঠল, মামা, মিমের জন্য আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। আপনি বলুন আমাকে কি করতে হবে? আলী আহমদ খান এক নাগাড়ে বলে যায়, আগামী 4 জুলাই মিমের বিয়ে ঠিক হবে। তবে তাকে জানানো হবে না পাত্রকে। যদি সে নিজে থেকে জানিয়ে দেয় সে কাউকে ভালোবাসে, বিয়েতে রাজি না, অথবা নিজের ভালোবাসা আমাদের কাছে প্রকাশ করার জন্য পাগলামি করে, তাহলে প্রমাণ হবে সে শুধু আবেগ নয়, সত্যিকারের ভালোবাসে। আর যদি মুখ বুজে বিয়েতে রাজি হয় তবে বুঝবো তার অনুভূতি টিকে নেই। তখন পরিবারের যে পাত্র ঠিক হবে তার সাথে বিয়ে হবে। ঘরে নীরবতা। মোজাম্মেল খান ভ্রু কুঁচকে বললেন, আর যদি সে ভেঙে পড়ে, মানসিকভাবে সহ্য না করতে পারে? আবির দৃঢ় গলায় বলল, আমি তাকে চিনি চাচ্চু, সে দুর্বল না। সে রক্তে খান পরিবারের মেয়ে, ভালোবাসা ছিঁড়ে ফেলার মেয়ে না সে। আলী আহমদ খান চুপ করে আবিরের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তারপর মাথা নাড়েন। ঠিক আছে আবির, প্রমাণ করো। যদি সত্যিই মিম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, আমি নিজে হাতে আরিফ আর মিমের বিয়ে দিব। আরিফ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে। কনফারেন্স রুম থেকে বের হতেই আবির আরিফের কাঁধে হাত রাখে, বলে, সব ঠিক আছে। এবার থেকে তুই দূরে থাকবি ওর থেকে। ওকে বুঝতে দিস না, এমনভাবে দেখাবি যেন তুই আর কিছু চাস না। আরিফ চুপ। আবির আবার বলল, পারবি তো? আরিফ ধীরে বলল, ভালোবাসা যদি পরীক্ষা হয় তাহলে আমি প্রশ্নপত্র হই, আর মিম হোক উত্তর। শুধু দোয়া করো উত্তরটা যেন সঠিক হয়। তারপর আরিফ মনে মনে মিমের উদ্দেশ্যে বলল, মিম, তুমি জানো না কি কঠিন পরীক্ষা হতে যাচ্ছে, তবে আমি জানি তুমি পারবে। আবির আস্তে আস্তে বর্তমানে ফিরে আসলো। ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা। এত কঠিন পরীক্ষার কথা শুনে সবাই তো হা হয়ে গেল।